বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যবসা শিক্ষার শাখার প্রিয় ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ইনশাল্লাহ তোমাদের দয়ায় ভালো আছি। আমি মোহাম্মদ আবুল হোসেন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ডাক্তার আব্দুল মান্নান মহিলা কলেজ, কটিয়াদি, কিশোরগঞ্জ। আজকে ডাক্তার আব্দুল মান্নান মহিলা অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজ অনলাইন ক্লাসের উপর আমার 8ম ক্লাস। আজকে গত তারিখে আমি তোমাদেরকে নগদ প্রবাহ বিবরণীর উপরে আলোচনা করেছিলাম। আজকে হিসাব বিজ্ঞান 2য় পত্রের অংশীদারি ব্যবসা হিসাব নিয়ে তোমাদের সম্মুখে আজকে কথা বলবো। তোমরা অবশ্যই বোর্ডে লক্ষ্য করছো যে হিসাব বিজ্ঞান 2য় পত্র 11 এবং দ্বাদশ শ্রেণী উভয় শ্রেণীর জন্যই এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা প্রথম বর্ষে আছো এবং 2য় বর্ষে আছো, উভয়ই এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে আশা করি। আজকে আমি অংশীদারি কারবারের উপরে ইন্ট্রোডাকশানের উপরে কিছু কথা বলবো। তোমরা এই কথাগুলি মনোযোগ সহকারে শুনবে। যে সভ্যতার শুরুতে ব্যবসা বাণিজ্যের মূলধন ও আয়তন সীমিত ছিল। এই ক্ষুদ্র আয়তন ও অল্প মূলধন এক মালিকানা ব্যবসায়ের প্রচলন ছিল, কিন্তু সময়ের বিবর্তনের সাথে সাথে ব্যবসায়ের চাহিদা, কার্যক্ষেত্র, আয়তন বাড়তে থাকে। এই চাহিদা মেটাতে আর্থিক মূলধনের প্রয়োজনীয়তা দেখা দেয়, যার ফলে একক উদ্যোগের পাশাপাশি অংশীদারি ব্যবসায়ের সূত্রপাত হয়। সাধারণ ব্যবসা 2 থেকে 20 জন এবং ব্যাংকিং ব্যবসা 2 থেকে 10 জন ব্যক্তি ব্যবসায়ের অর্জিত মুনাফা নিজেদের মধ্যে বন্টনের চুক্তিতে আবদ্ধ হয়ে এ ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে পারে। চুক্তিবদ্ধ ব্যক্তিদের বলা হয় অংশীদার। গঠিত কারবারটিকে বলা হয় অংশীদারি কারবার এবং তাদের প্রতিষ্ঠিত সম্পর্ককে বলা হয় অংশীদারিত্ব। কারবারের অর্জিত মুনাফা অংশীদারদের মধ্যে চুক্তিবদ্ধ অনুপাতে বন্টন করা হয়। চুক্তিপত্রে এ হার উল্লেখ না থাকলে সমানুপাতে বন্টন করা হয়ে থাকে। হিসাব বছর শেষে অংশীদারি ব্যবসায়ের আয় বিবরণী, লাভ লোকসান বন্টন বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে হিসাব চূড়ান্ত করতে হয়। এখন তোমরা বোর্ডে লক্ষ্য করো, আমি অংশীদারি ব্যবসায়ের উপাদান, অংশীদারি ব্যবসায়ের কী কী উপাদান আছে, আমি এই জিনিসগুলি বোর্ডে সন্নিবেশিত করেছি। অবশ্যই তোমরা লক্ষ্য করছো, এর মধ্যে 1 নম্বরে যেই কথাটা আছে সেটা হলো চুক্তি, কিন্তু আমরা যাকে ইংলিশে বলি ডিড অফ কন্ট্রাক্ট। প্রশ্ন জাগে যে কিসের চুক্তি, কিসের ডিড বা কিসের কন্ট্রাক্ট। অংশীদারি কারবারের মূল ভিত্তি হলো চুক্তি, আমরা এটা ভালোভাবেই জানি। এই চুক্তি ছাড়া কোনো অংশীদারি কারবার গঠিত হতে পারে না। চুক্তি লিখিত অথবা মৌখিক উভয়ই হতে পারে। ভবিষ্যতে বিরোধ নিষ্পত্তির জন্য অংশীদারি চুক্তিপত্র হতে লিখিত নিবন্ধিত চুক্তি অত্যন্ত কার্যকর। 2 নম্বরে তোমরা যে জিনিসটা লক্ষ্য করছো সেটা হলো যে বৈধ ব্যবসা, যাকে ইংলিশে বলা হয় ভ্যালিড বিজনেস। কোনো অবৈধ ও অসামাজিক কাজের জন্য অংশীদারি কারবার গঠন করা যায় না। সুতরাং অংশীদারি চুক্তি হতে হলে
সব ধরনের বৈধ ও জনকল্যাণমূলক ব্যবসা করতে হবে। আমরা এটার উপরে যদি আরও কিছু আলোকপাত করি, কারণ বর্তমান জগতে অনেক অবৈধ ব্যবসা বাণিজ্য কার্যক্রম পরিচালিত হয়ে আসছে, যেটা সমাজের জন্য ক্ষতিকর এবং জনকল্যাণমূলক না হয়ে সেটা জনগণের ক্ষতির কারণ হয়ে থাকে। এই ধরনের অবৈধ ব্যবসায় আমরা কখনো লিপ্ত হব না, বা এই ধরনের চিন্তাভাবনা আমরা কখনো করব না। তাইলে অবশ্যই আমাদের ব্যবসায় কার্যক্রম হবে বৈধ ব্যবসা কিভাবে পরিচালনা করা যায়। 3 নম্বরে তোমরা লক্ষ্য করছো যে নিবন্ধন, যাকে ইংলিশে বলা হয় রেজিস্ট্রেশন। অংশীদারি ব্যবসায়ের জন্য নিবন্ধন বাধ্যতামূলক নয়, কারণ কোনো অংশীদারি কারবার নিবন্ধিত হলে তা অনিবন্ধিত অংশীদারি কারবারের চেয়ে আইনগত বেশি সুবিধা পেয়ে থাকে। আমি জিনিসটাকে আরেকটু বুঝায় যদি সেটাকে বলি আর কি, যে একটি অংশীদারি কারবার যদি নিবন্ধন করা থাকে তাহলে আইনগত দিকের একটা সুবিধা পাওয়া যায়। ভবিষ্যতে যদি কোনো ধরনের ঝামেলা সৃষ্টি হয়, সেই ঝামেলা পোহাইতে গেলে নিবন্ধিত হওয়াটাই অত্যন্ত যুক্তিযুক্ত, এবং এটার অনেক সুফল ভবিষ্যতে পাওয়া যায়। 4th, মুনাফা বন্টন, যেটাকে ইংলিশে বলা হয় ডিস্ট্রিবিউশন অফ প্রফিট। চুক্তিপত্রে উল্লেখ অনুযায়ী ব্যবসায়ের অর্জিত মুনাফা নিজেদের মধ্যে বন্টন করে নেওয়ার জন্য চুক্তিতে আবদ্ধ হয় এবং অংশীদারি সম্পর্ক স্থাপন করে। চুক্তিপত্রে মুনাফা বন্টন হার উল্লেখ না থাকলে অংশীদারগণ সমহারে লাভ ক্ষতি বন্টন করতে পারবে। 5ম যে জিনিসটা দেওয়া হয়েছে সেটা হলো সদস্য সংখ্যা, নাম্বার অফ মেম্বার্স যাকে বলা হয়। অর্থাৎ একটা অংশীদারি কারবার গঠন করতে হলে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কতজন অংশীদারি কারবার সর্বনিম্ন কতজন সদস্য থাকে। আমি পূর্বে তোমাদেরকে একটি কথা ইন্ট্রোডাকশনে বলেছিলাম যে কমপক্ষে 2 জন এবং সর্বোচ্চ 20 জন সদস্য নিয়ে যে কারবার গঠিত হয় আমরা তাকে অংশীদারি কারবার বলে থাকি। তাহলে 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী সাধারণত অংশীদারি ব্যবসায়ী সদস্য সংখ্যা 2 থেকে 20 জনের মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু আরেকটি কথা অবশ্যই তোমাদেরকে স্মরণ বা মনে রাখতে হবে যে ব্যাংকিং বা মহাজনী ব্যবসায়ের সদস্য সংখ্যা 2 থেকে 10 জনের মধ্যে সীমাবদ্ধ। 6 নম্বরের যে জিনিসটা তোমরা লক্ষ্য করছো, ব্যবসা পরিচালনা, অ্যাডমিনিস্ট্রেশন অফ বিজনেস। অর্থাৎ এই অংশীদারি কারবারটি কে পরিচালনা করবে, কে দেখাশোনা করবে। অংশীদারি ব্যবসায়ের সকল অংশীদার দ্বারা অথবা সকল অংশীদারের পক্ষে যে কোনো 1 জন বা 2 জন দ্বারা পরিচালিত হইতে পারে। এর কারণ যদি আমি ব্যাখ্যা করতে যাই, কারণ সবাই এই অংশীদারি ব্যবসায়ের সাথে সম্পৃক্ত সশরীরে না হয়ে মূলধনের মাধ্যমে অংশীদারি ব্যবসায় লিপ্ত হইতে পারে। সেই ক্ষেত্রে সবাই অংশীদার পরিচালনা করার সুযোগ পায় না বা থাকে না। এই জন্য সবার পক্ষ থেকে 1 জন বা 2 জনকে অংশীদারি ব্যবসা পরিচালনা করার দায়িত্ব অর্পণ করা হয়ে থাকে। তারপরে 7 নম্বরে অসীম দায়, আনলিমিটেড লাইবিলিটিস। ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে ব্যবসা পরিচালনা অংশীদারদের দায় দায়িত্ব অসীম। ব্যবসায়ের সব ধরনের দায় দেওয়ার জন্য এককভাবে এবং যৌথভাবে ব্যবসায়ের একটি যৌথভাবে দায়ী থাকে। অসীম দায় অংশীদারি ব্যবসায়ের একটি অন্যতম বৈশিষ্ট্য। 8 নম্বরে যে জিনিসটি দেওয়া আছে সেটা হলো আয়তন। অসীম দায় মূলধন স্বল্পতা এবং পারস্পরিক বিশ্বাসের অভাবে এই ব্যবসা বড় ধরনের হয় না। এই ব্যবসা ছোট এবং মাঝারি ধরনের হয়ে থাকে। সদস্যদের যোগ্যতা 9 নম্বরে দেওয়া আছে সদস্যের যোগ্যতা, এলিজিবিলিটি যাকে ইংলিশে বলা হয়। অংশীদারকে আর্থিকভাবে সচ্ছল, সুস্বাস্থ্য এবং
সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তি হতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস যে সদস্যের যোগ্যতা কেমন হবে। কোনো নাবালক বা পাগল, যেটাকে আমরা মস্তিষ্ক বিকৃতি বলে থাকি, অথবা কোনো দেউলিয়া ব্যক্তি ব্যবসায়ের অংশীদার হতে পারবে না। কারণ সকল অংশীদারদের সম্মতিক্রমে নাবালক ব্যক্তিকে অংশীদার করা যেতে পারে, তবে উক্ত নাবালক অংশীদারদের দায় সীমিত থাকবে। এই জিনিসটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে সদস্যের কী ধরনের যোগ্যতা থাকা দরকার বা কী ধরনের যোগ্য ব্যক্তিরা উক্ত কারবারের অংশীদার হতে পারবে। আমরা এক কথায় বলতে পারি যে কোনো সুস্থ ব্যক্তি সম্পন্ন ছাড়া কোনো পাগল বা মস্তিষ্ক বিকৃতি বা দেউলিয়া কোনো ব্যক্তি উক্ত কারবারের অংশীদার হতে পারে না। 10 নম্বরে দেওয়া আছে স্থায়িত্ব, ডুরাবিলিটি, অর্থাৎ অংশীদারি ব্যবসায়ের জীবনকাল অসীম নয়। যে কোনো অংশীদারের মৃত্যু, দেউলিয়া, এমনকি অংশীদারের ইচ্ছায় অংশীদারি ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। সর্বশেষ আমি যেই জিনিসটা লিখেছি তোমরা অবশ্যই লক্ষ্য করছো যে সেটা হলো 11 নম্বর কি বিলুপ সাধন, যাকে ইংলিশে বলা হয় ডিজোলেশন। কোন অংশীদার দেউলিয়া হলে, মৃত্যুবরণ করলে, মস্তিষ্ক বিকৃতি করলে অংশীদারি ব্যবসায়ের বিলুপ সাধন হতে পারে। যদি সকল অংশীদার অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়ে তাহলে বাধ্যতামূলকভাবে উক্ত ব্যবসায় বিলুপ সাধন করা যেতে পারে। আমি অংশীদারি ব্যবসার উপাদানগুলি মুছে ফেলতেছি। অংশীদারি ব্যবসায়ে হিসাব রক্ষণ, অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ বিজনেস। আর ওদেরটা ফাইদে কেন ওদের বলছে অংশীদারি ব্যবসায়ের হিসাব রক্ষণ, অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ বিজনেস। বাংলাদেশি বলবৎযোগ্য 1932 সালের অংশীদারি আইন মোতাবেক ব্যবসায়ের হিসাব রক্ষণের ব্যাপারে 2টি স্তর বা পর্যায় রয়েছে, তবে ইহার জন্য নির্দিষ্ট নিয়মকানুন, নির্দিষ্ট ছক বা আর্থিক প্রতিবেদন পেশ করা ইত্যাদির ব্যাপারে কোনো কিছুর উল্লেখ নাই। ফলে দেশের অভ্যন্তরীণ কিছু আইন কানুন বা দেশীয় আন্তর্জাতিক কিছু রীতিনীতি অনুযায়ী ব্যবসায়ের বই সংরক্ষণ করা হয়ে থাকে। আমি এখন একটি ছকের মাধ্যমে জিনিসটি উপস্থাপন করছি। অংশীদারি
কাস্টমার না? আপনি অবশ্যই কাস্টমার, আপনাকে রেসপেক্ট করি। আর সে হলো একটা কর্মচারী। কর্মচারী না? হ্যাঁ অবশ্যই কর্মচারী। তো কর্মচারী মতো কথা বলছে? কথা বলো, আমার শিখাও তুমি আমারে। কত করে না বাদ দাও আমরা কত কথা আমরা ওজন ছাড়া আসতে দিই তুমি আসলে ওদের একটা আগে বই আর তুমি কি কথা বলতে আচ্ছা এটা কি এর অন্যায় করতে এর ফিডব্যাক আপনি পাবেন, এর বিচার আমরা করব, আপনি ওটা ফিডব্যাক পাবেন। অংশীদারি ব্যবসায়ের হিসাব রক্ষণ 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অংশীদারি ব্যবসায়ের চূড়ান্ত হিসাব, ইহাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। মুনাফা সংক্রান্ত হিসাব, আমি যেটা তাই না রেভিনিউ অ্যাকাউন্ট, উদ্যত পত্র, ব্যালেন্স শিট। অংশীদারি ব্যবসায়ীর হিসাব রক্ষণ প্রথমে 2 ভাগে ভাগ করা হয়েছে। মুনাফা সংক্রান্ত হিসাব, যাকে আমরা বলি রেভিনিউ অ্যাকাউন্ট, তারপরে হলো উদ্যতপত্র বা ব্যালেন্স শিট। আমি আবারও লিখছি মুনাফা আছে তোমার এখানে আছে, পাড়ায় দিবা একটু। সংক্রান্ত হিসাব, ইয়াকে 2 ভাগে ভাগ করা হয়েছে। আয় বিবরণী বা লাভ ক্ষতি হিসাব, আয় বিবরণী বা লাভ ক্ষতি হিসাব। দ্বিতীয় হলো লাভ ক্ষতি আবন্টন হিসাব বা বিবরণী। প্রথমে অংশীদারি কারবারের চূড়ান্ত হিসাব, ইয়াকে ভাগ করা হয়েছে 2 ভাগে। মুনাফা সংক্রান্ত হিসাব, তারপরে উদ্যতপত্র, তারপরে মুনাফা সংক্রান্ত হিসাবকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। আয় বিবরণী, লাভ ক্ষতি হিসাব, তারপরে লাভ ক্ষতি আবন্টন হিসাব বা বিবরণী। অংশীদারি ব্যবসায়ের চূড়ান্ত হিসাব প্রণয়ন এবং 1 মিলিয়ন ব্যবসায়ের চূড়ান্ত হিসাব প্রণয়নের অনুরূপ, শুধু মুনাফা সংক্রান্ত হিসাবের অংশ লাভ লোকসান আবন্টন হিসাব নামে একটি অতিরিক্ত হিসাব প্রস্তুত করা হয়ে থাকে এবং অংশীদারদের মূলধন হিসাব বা বিবরণী। আজকে আমি তোমাদেরকে অংশীদারি ব্যবসায়ের হিসাবের উপর ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের কিছু কথা তোমাদেরকে বললাম। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে অঙ্কের ছকগুলি কীভাবে অঙ্কগুলি করতে হবে সেই ছকগুলি নিয়ে আমি কথা বলবো। আজকে অংশীদারি ব্যবসায়ের উপর একটা মানে তোমাদেরকে একটি প্রাথমিক ধারণা তোমাদেরকে দিলাম। পরবর্তী ক্লাসে আমি এর উপর একটি নমুনা ছক অঙ্কন করব, যে
যে অংশগুলি আমাদেরকে পরীক্ষায় করতে হবে, কি কি ধাপ আমাদের আছে, এই ধাপের উপরে কিছু নমুনা ছক আমি তোমাদেরকে দিব এবং এইগুলির উপর আমি বোর্ডে লিখব এবং বলবো। তোমরা আশা করি যে পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবে। আজকে আমি শুধু সূচনা উপরে কিছু আলোচনা করলাম, পরবর্তীতে নমুনা ছকের উপরে কথা বলবো, তারপরে আমরা উক্ত চ্যাপ্টারের উপরে অঙ্কে চলে যাব। আজকে আর সময় দীর্ঘায়িত না করে এখনই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। খুদা হাফেজ।